জয়েন হতে চাচ্ছে ঠিক আছে। তো দেখুন যাদের কাছে বই আছে বইয়ের 179 পেজ, যাদের কাছে বই নেই উপরে আমি ছবি দিয়েছি, একটু খুঁজলে পেয়ে যাবেন। তো কোশ্চেনটা হচ্ছে describe the theme of isolation in Harold Pinter's The Caretaker, মানে হ্যারোল্ড পিন্টার যে কেয়ারটেকার নাটক আছে এখানে থিম অফ আইসোলেশন, এই থিমটা বর্ণনা করো আর কি। আইসোলেশন মানে আমরা জানি যে বিচ্ছেদ বা আলাদা হওয়া, ওকে, বা একাকিত্ব বোধ। এই থিমটা এখানে কিভাবে রিপ্রেজেন্ট করেছে এটা নিয়ে আপনাদের ফার্স্টে একটা কবিতা ছিল, সেটা হচ্ছে কবিতাটার নামটা কি, রবার্ট ফ্রস্টের হচ্ছে হোম বারিয়াল, ওকে। ওখানে একজন হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল, যাতে মানে হাজবেন্ড মনে করতেছিল যে সরি স্ত্রী মনে করছিল যে তাদের বাচ্চাটা মারা গেছে, বাট তার স্বামী একটু প্রভাবিত হয়নি। বাট আলটিমেটলি কিন্তু হাজবেন্ড সে সত্যি প্রভাবিত হচ্ছিল বা তারও খারাপ লাগতেছিল, কিন্তু সেটাকে হাইড করে রাখতেছিল, যার ফলে এটি নিয়ে তাদের দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট হয় এবং তারা দুজন সেপারেটেড হয়ে যায়। তো ঠিক একই রকম একটা থিম আছে এই নাটকে দ্য কেয়ারটেকার আর কি। দেখি এখন সে থিমটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে এই নাটকের মধ্যে। ইন্ট্রোডাকশনে বলছে এ নোবেল প্রাইজ উইনার ইন 2005, এটা পার্টেতে অনেকবারই আসে, মানে এসেছে আর কি, যে উনি কত সালে নোবেল পুরস্কার লাভ করছে, 2005 সালে, ঠিক আছে। তো বলছে হ্যারল্ড পিন্টার 2005 সালে নোবেল পুরস্কার অর্জন করেছে, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মডার্ন ব্রিটিশ ড্রামার, যে ইংরেজি বা ব্রিটিশ যারা নাট্যকার আছে এদের মধ্যে অন্যতম মানে প্রভাবশালী বা প্রথম সারির একজন নাট্যকার। পিন্টারস দ্য কেয়ারটেকার ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্যারাডিগমস অফ মডার্ন ড্রামা, এটা কি আধুনিক নাটকের বলতে পারেন একটা মানে উৎকৃষ্ট একটা উদাহরণ আর কি। আইসোলেশন আর লোনলিনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিমস অফ দ্য ভেরি প্লেস, এই নাটকের মেইন থিম হচ্ছে আইসোলেশন বা লোনলিনেস, এবং আমরা আধুনিক মানুষ যারা আমাদের কমন থিম মানে আমাদের কমন বৈশিষ্ট্য কিন্তু লোনলিনেস, যে আমরা সবসময় একাকিত্ব বোধে ভুগি। এরপর বলা হয়েছে হেয়ার পিন্টার প্রেজেন্টস ফ্রাস্ট্রেশন, লোনলিনেস, লস অফ কমিউনিকেশন এন্ড আইসোলেশন অফ মডার্ন পিপল। তার মানে এখানে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স এটাই আসলে এখানে এই নাটকের চরিত্রের মাধ্যমে পিন্টার রিপ্রেজেন্ট করছে। He expresses isolation or loneliness through the characters, especially Davies and Aston, যে এই দুজন চরিত্রের মাধ্যমে মানে বিশেষত এই দুজনের মাধ্যমে উনি এই থিমটাকে ডেভেলপ করছে বা এক্সপ্রেস করছে নাটকে। ডেভাইস ইজ এ ভ্যাগ্রান্ট ক্যারেক্টার, সে কি একজন ভবঘুরে, আর যে ভবঘুরে সে এমনিতে তো আইসোলেটেড থাকবে, তাই না, এটা স্বাভাবিক। হুইচ রুটলেস, যার কোনো মানে রুট নাই বা ওয়েট ওকে, যে যার কোনো রুট নেই মানে যার নির্দিষ্ট কোনো বাসস্থান নাই, ওকে। জবলেস, সে সব মানে জবলেস আর কি, বা চাকরিচ্যুত যাকে বলে। Device fights a lot to overcome his loneliness, but unfortunately he becomes alone at the end of the play again, যে সে তার লোনলিনেসটাকে কাটানোর জন্য অনেক চেষ্টা করে, বাট আলটিমেটলি নাটক শেষে দেখতে পাবে সে আবার অ্যাগেইন সে অ্যালোন হয়ে যায় আর কি, ওকে, বা সে আবার একাকী মানে একাকী হয়ে যায় আর কি। এই হচ্ছে মোটামুটি ইন্ট্রোডাকশনে বলা হয়েছে হ্যারল্ড পিন্টার সম্পর্কে এবং এই নাটকটার মেইন থিমটা কি সেই সম্পর্কে, এবং থিমটা মানে কার মাধ্যমে ডেভেলপ করা হয়েছে এটা। এবার দেখি যে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করছে, এখানে পয়েন্ট বাই পয়েন্ট আছে। ফার্স্টে বলছে রিজন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ আইসোলেশন, যে এখানে আইসোলেশনের কারণ কি এবং আইসোলেশনের প্রকার ভেদটা কেমন। The levels of isolation are very important in the play. নাটকে আইসোলেশনের লেভেল এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ডিভাইসের ক্ষেত্রে এক রকম, অ্যাস্ট্রনের ক্ষেত্রে আরেক রকম। The painter shows two levels of isolation or loneliness through the characters Device and Aston. Through Device, Harold Pinter displays the isolation of working class people, and through Aston, Harold Pinter expresses the isolation of upper class people. আমরা এখানে হ্যারোল্ড পিন্টার উনি হচ্ছে এই যে ডিভাইসের মাধ্যমে আসলে ওয়ার্কিং ক্লাস লোক, মানে সমাজের নিম্ন শ্রেণীর লোকজনদের তারা যেমন আইসোলেশনে ভোগে এটা ডেভেলপ করে রিপ্রেজেন্ট করছে। আর হচ্ছে এখানে যে অ্যাস্ট্রো আছে তার দ্বারা একটু উচ্চবিত্ত শ্রেণী, ওকে, মানে একেবারে সম্পূর্ণ উচ্চবিত্ত না, মধ্যবিত্ত শ্রেণীর আহ গেল হ্যাঁ, যে মধ্যবিত্ত শ্রেণীর লোকজনরা তারা কেমন আইসোলেশনে ভোগে সেটা সে এই নাটকে ডেভেলপ করছে বা রিপ্রেজেন্ট করছে আর কি। দুইজন চরিত্রের মাধ্যমে আলাদা আলাদা লেভেলের আইসোলেশন হচ্ছে, ওকে। তারপর বলছে ওয়ার্কিং ক্লাস পিপল আর আইসোলেটেড ফ্রম দ্য লস অফ হোম, জব, ফ্যামিলি অর শেল্টার, যে এই শ্রমিক টাইপের লোকজনের কেন আইসোলেটেড হয়, কারণ সবাই একটু পারলে টাইমলি জয়েন করেন তাহলে সুবিধা হবে আর কি, ওকে। একটু চেষ্টা করি নেক্সট ক্লাস থেকে যারা একটু টাইমলি জয়েন করতে পারেন। আচ্ছা আমরা প্রায় 4-5 মিনিট অপেক্ষা করি আর কি। আচ্ছা কোথায় ছিলাম, হ্যাঁ, যে ওয়ার্কিং ক্লাস যারা লোকজন, ওয়ার্কিং ক্লাসের লোকজন যারা, তারা কেন আইসোলেটেড, কারণ তাদের মানে এরকম হোম টোম থাকে না, মানে তাদের না থাকে বাসস্থান, না খাবার দাবার থাকে, না তেমন পরিবার আশ্রয় টাশ্রয় থাকে, সুতরাং এই ক্ষেত্রে তারা আইসোলেটেড হয়ে যায়। দে ক্যান নট কমিউনিকেট উইথ আপার ক্লাস পিপল, এবং তারা সমাজ শ্রেণীর লোকজনের সাথে তাল মিলিয়ে চলতে পারে না আসলে, সো দে ফিল আইসোলেটেড লোনলি, এই জন্য তারা
আইসোলেটেড ফিল করে আর কি, বা তারা লোনলিনেসে ভোগে। ওকে, এরপর আবার বলছে অন দা আদার, অন্যদিকে আপার ক্লাস পিপল লাইক অ্যাস্টন আর আইসোলেটেড ফর ল্যাক অফ প্রপার কমিউনিকেশন, সেলফ সেন্টার্ড নেচার আর ইগোটিজম, সরি হ্যাঁ জি ইগোইজম। এবং সমাজ উচ্চ শ্রেণীর লোকজন তারা এখন আইসোলেশনে ভোগে কারণ তারা মানে একটু স্বার্থান্বেষী এবং তাদের মধ্যে অহংকার থাকে, এই জন্য তারা একে অপরের সাথে তেমন করে কমিউনিকেট মানে করে না সাধারণত। এটাই তাদের আইসোলেশনের মেইন কারণ। সো দে আর দ্য ভিকটিমস অফ সোসাইটি দ্যাট কজ আইসোলেশন। তারা কি সমাজের মানে এই ক্ষেত্রে তারা সমাজের শিকারে রূপান্তরিত এবং তারা আইসোলেশনে ভোগে। তার মানে এই স্টেজে আমরা দেখতে পেলাম আইসোলেশনটা কয় লেভেলে, দুই লেভেলে। সমাজ শ্রেণীর লোকজনের ক্ষেত্রে একরকম, নিম্ন শ্রেণীর লোকজনের ক্ষেত্রে আরেক রকম। এবং দুই রকমটা হচ্ছে দুইজন চরিত্রবদ্ধভাবে রিপ্রেজেন্ট করছে। যেমনটা এখানে সমাজ শ্রেণীর লোকজন যারা তাদের মধ্যে ইগো থাকে, তারপরে তারা স্বার্থান্বেষী হয়, যার ফলে তারা আইসোলেটেড হয়ে যায় একে অপরের থেকে। এবং উচ্চ শ্রেণীর লোকজন যারা তারা সমাজে তাদের স্থানটাকে দখল করে নিতে পারে না, তাদের নির্দিষ্ট বাড়ি ঘরটার এগুলো থাকে না এবং আশ্রয় টাশ্রয় থাকে না, যার ফলে তারা আইসোলেশন মানে আইসোলেটেড হয়ে যায় আর কি, বা তারা আইসোলেশনে ভোগে। এটাই হচ্ছে টু লেভেলস অফ আইসোলেশন। এবং সেই আই লেভেল মানে সেই আইসোলেশনের কারণটা কি এটা কিন্তু বলছে। এরপর বলছে ডেভাইসের মাধ্যমে, যে ডেভাইসে ওয়ান্ডার, ডেভাইস কি সে একজন ভবঘুরে, যে ওয়ান্ডার মানে ভবঘুরে, বোহেমিয়ান মানে ভবঘুরে, জিপসি মানে ভবঘুরে যাই বলেন, বা ভ্যাগ্রান্ট মানে কিন্তু ভবঘুরে। তো বলছে ডেভাইস ইজ অ্যান ওল্ড ম্যান হু ইজ এ ভ্যাগ্রান্ট, সে তার বয়স মোটামুটি অলমোস্ট 60 এবং সে হচ্ছে একজন ভবঘুরে, মানে যার নির্দিষ্ট রুটলেস, এক কথায় তার নির্দিষ্ট কোনো হাউস টাউস নাই। সে সমাজের ওয়ার্কিং ক্লাস লোকজনদেরকে রিপ্রেজেন্ট করতেছে। হি ওয়ার্কস ইন এ ক্যাফে, সে একটা রেস্টুরেন্ট বা ক্যাফেতে জব করে। Because of his misbehavior with authority, he loses his job. Aston, one of the two brothers, saves him from the brawl at the cafe and gives him shelter in their house. যে সে কি করে, তার মিসবিহেভিয়ার জন্য, মানে সে সমাজের লোকজনের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, যার ফলে কি হয় আহ যেমন সে একটা ক্যাফেতে জব করে, বাট ক্যাফে থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। সে এমনকি একটা হাতাহাতি লড়াইতে জড়িয়ে পড়ে। অবশ্য ডেভাইস তো অ্যাস্টন যে তাকে সেভ করে এবং তাকে তাদের বাড়িতে আশ্রয় দেয়। তো বলছে বোথ দা ব্রাদার্স অ্যাস্টন এন্ড মিক অফার হিম এ জব অফ দ্য কেয়ারটেকার অফ দেয়ার রুম। এবং হচ্ছে এই যে যে তাকে সেভ করলো ডেভাইস অ্যাস্টন, অ্যাস্টনের ছোট ভাই হচ্ছে মিক। তো দুই ভাই একই ব্যক্তিকে মানে ওই বাসার কেয়ারটেকারের জবের জন্য অফার করে। আচ্ছা, এরপর বলছে মিক অফার, যেমন মিক এরকম ভাবে তাকে অফার করা হচ্ছে। নেক্সট পেজ বের করে লই, এটা হচ্ছে 180 পেজে, যাদের কাছে বই আছে 180 পেজ ওপেন করুন। যেমন এখানে বলছে হাউ উড ইউ লাইক টু স্টে হিয়ার অ্যাজ এ কেয়ারটেকার, যে তুমি এই বাড়িতে একজন কেয়ারটেকার হিসেবে থাকতে কেমন লাগবে তোমার। আই উইল বি কোয়াইট ওপেন উইথ ইউ, আমি তোমার সাথে খোলামেলা ভাবে কথাবার্তা বলবো। আই কুড রিলাই অন এ ম্যান লাইক ইউ অ্যারাউন্ড দ্য প্লেস কিপিং অ্যান আই অন থিংস, যে আমি তোমার মতো একজন লোকের উপর বিশ্বাস করতে পারি যে তুমি আশেপাশে যা কিছু আছে এগুলো দেখভাল করে রাখতে পারবে, মানে সেগুলোর উপর চোখ রাখতে পারবে আর কি। তো বলছে দো হি গেটস এ চান্স টু মেক এ কম্পানিয়নশিপ উইথ দ্য টু ব্রাদার্স, হি লজেস ইট, যদিও সে দুই ভাইয়ের সাথে মোটামুটি সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়, বাট আলটিমেটলি সে এটা হারিয়ে ফেলে, মানে সুযোগটা সে হারায়। কেন? তার নিজের মানে ভুলের জন্য আর কি, কারণ সে দুই ভাইয়ের মধ্যে সেপারেশন আনতে চেয়েছিল। এন্ড হি বিকামস অ্যালোন অ্যাগেইন ফর হিজ কলেজ ফ্রেন্ড, সুতরাং সে তার চক্রান্ত আবার একা হয়ে যায়। তার মানে দেখুন এখানে ডেভাইস তার আইসোলেশনের কারণটা কি, বা সে কেন আইসোলেটেড হয়েছে। ওকে, মানে এখানে তাকে নিয়ে আইসোলেশনের থিমটা ডেভেলপ করা হয়েছে। এরপর আবার বলছে সে সমাজের সাথেও নিজেকে তাল মিলিয়ে মানে চালাতে পারে না, যে আনএবল টু ফিট ইন দ্য সোসাইটি, যে টু স্টে পার্মানেন্টলি ইন দ্য হাউস, হি মেক্স এ চার্ট অফ কমপ্লেইন্টস। দাদা, হ্যাঁ, এখানে যে মিকের যে ডায়লগটা, ওটা যে ওকে মানে মিক অফার্স যে ডায়লগটা, হুম, মানে এইটার কি মানে ওরে যে বলছে কথাটা, এটা কি মানে ওকে সুযোগ দিছে যে মানে ওর ভাইয়ের ব্যাপারে মানে কাঠি করার, না না না, এরকম কিছু? জ- ও এটা তুমি আচ্ছা। এটা তুমি জানতো না। এইটাই তো হচ্ছে এই নাটকের মানে আমরা যে কোশ্চেনটা বলছি আইসোলেশন, যে দুই ভাই একই বাসায় থাকে অথচ তারা একই ব্যক্তিকে জবের অফার করতেছে, কারণ তারা এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের তেমন কোনো কমিউনিকেশন নাই। ওকে, তারা জানেই না। মানে ব্যাপারটা, ও আচ্ছা, মানে আমি ভাবছিলাম যে ব্যাপারটা এমন যে মিক বুঝতেছে যে না ওদের না না, মধ্যে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা। এটা বলছে আনএবল টু ফিট ইন দ্য সোসাইটি, যে টু স্টে পার্মানেন্টলি ইন দ্য হাউস, এই বাসায় থাকার জন্য ওখানে যে রুমের কথা বলা আছে এই নাটকের সেটিং, এখানে ডিভাইস পার্মানেন্টলি থাকতে চাচ্ছে। হি মেক্স আ চার্ট অফ কমপ্লেইন্টস এগেইনস্ট অ্যাস্টন টু মিক, এই জন্য সে মিকের কাছে গিয়ে অ্যাস্টনের নামে মানে মিকের বড় ভাই অ্যাস্টনের নামে অনেক মানে হচ্ছে কমপ্লেইন করে আর কি, অভিযোগ দায়ের করে। মিক ইনসাল্টস হিম সেইং মেনি অফেন্সিভ ওয়ার্ডস, মিক তখন হচ্ছে ডেভাইসকে বিভিন্ন মানে আজে বাজে, যে তুমি আমার ভাইয়ের নামে এটা ওটা বলছো, এটা ঠিক না, এরকম বিভিন্ন ভাবে তাকে মানে প্রত্যাখ্যান করে। and ousted him from the house because of his conspiracy, এবং এমনকি শেষমেশ তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দেয় তার চক্রান্তের জন্য। অ্যাজ অ্যান আউটসাইডার, একজন আউটসাইডার হিসেবে
Davies does not control his aggressive mood and unstable situation, সে কিন্তু এটাকে মেনে নিতে পারেনি, বা সেটাকে মানে এক কথায় সে এটাকে কন্ট্রোল করতে পারেনি, তার যে লোভ বা চাহিদা বা তার যে আকাঙ্ক্ষা এটাকে। হি শোস হিজ এক্সট্রিম লাভ ফর পাওয়ার, সে এই নাটকে যে মানে পাওয়ার বা ক্ষমতার প্রতি তার যে লোভ এটা দেখাইছে, যে সে আসছে একজন ভবঘুরে হিসেবে, সুতরাং এই বাসায় তার কিন্তু কোনো অধিকার নেই, বাট সে অধিকার দেখাতেছে, সে কিন্তু পার্মানেন্টলি থাকতে চেয়েছে, যার ফলে সে দুই ভাইয়ের মধ্যে একটা মানে ঝামেলা তৈরি করার চেষ্টা করে। মানে সে চাচ্ছিল এই বাসাতে পার্মানেন্টলি থাকতে, এখানে তার একটু ক্ষমতা থাকুক, কিন্তু সে সেটা পারেনি। যে লাস্টলি হি ওয়াজ ড্রাইভেন অ্যাওয়ে ফ্রম দ্য হাউস বাই দ্য ব্রাদার, যে দুই ভাই শেষমেশ এই যে ডেভাইসকে ওখান থেকে তাড়িয়ে দেয় কিন্তু। তো এরপর বলছে, সো ইট ইজ ক্লিয়ার টু দ্য অডিয়েন্স দ্যাট ডেভাইস ইজ সোললি রেসপন্সিবল ফর হিজ লোনলিনেস অর আইসোলেশন, মানে এখানে স্পষ্ট অডিয়েন্সদের কাছে যে ডেভাইস তার আইসোলেশনের জন্য সম্পূর্ণরূপে দায়ী। এটা হচ্ছে ডেভাইসের আইসোলেশনের কারণটা কি, বা সে কেন আইসোলেটেড ছিল। এরপর কি বলছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন, ওকে, বা বর্ণবৈষম্য এখানে কিন্তু আছে। যে যেমন আমাদের সমাজে অনেক সময় হয়, যেমন 2-3 দিন আগে সম্ভবত কোন যেন একজন অভিনেতার মেয়ে, এক্স্যাক্টলি নামটা মনে নাই, তাকে মনে হয় ফ্রান্সে বা ওইরকম বা সুইজারল্যান্ডে কোন একটা কান্ট্রিতে তাকে নাকি হচ্ছে মানে একটা সে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে। ওকে, তো জাস্ট মানে এগুলা খুব কমন, স্পেশালি ওয়েস্টার্ন যে কালচার আর কি। তো এখানেও ওইরকম একটা থিম আছে যে বর্ণ বৈষম্য, যার ফলে আমরা একে অপরকে শিহাব শাহিনের মেয়ে। শুনতে পাইনি ভাই, নবীন ভাইয়া। বলছি খুব সম্ভবত শিহাব শাহিনের মেয়ে, উনি এটা নিয়ে আবার একটা ওই ডকুমেন্টারির মতো নাটকের মতো একটা করছে করছে মনে হয়। ও আচ্ছা, আমি ওনার নাম জানি না, তবে দেখেছিলাম আর কি অনলাইনে। যাই হোক, তো হচ্ছে এর ফলে কি হয়, আমরা একে অপর থেকে আলাদা হয়ে যাই, সেপারেটেড হয়ে যাই, যে সে একটা গোষ্ঠী আমি আর একটা গোষ্ঠী। তো এখানে কিন্তু এই নাটকে সেই রেসিয়াল ডিসক্রিমিনেশনটা আছে, যে ডেভাইস ইজ এ ম্যান অফ অ্যাগ্রেসিভ মুড, সে একটু হিংস্র টাইপের আর কি। আনস্টেবল মাইন্ড মানে অস্থিতিশীল, মানে ঠিকঠাক মতো কোনো কিছু ভাবতে পারে না আর কি, ওকে, সবসময় চঞ্চল থাকে, এন্ড সেলফিশনেস, স্বার্থপর। হি হ্যাজ আ ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অনারিং দ্য সিগনিফিকেন্স অফ রিলেশনশিপ, এমনকি মানে সম্পর্ককে টিকিয়ে রাখার যে সম্মান বা বোঝাপড়া, এটা তার মধ্যে নাই। ইভেন সে কিন্তু তার স্ত্রীকেও মানে পরিত্যাগ করেছিল আর কি। ওকে, জাস্ট সিম্পল একটা কারণে। তো বলছে, হাউএভার ইট ইজ নোট ওয়ার্দি দ্যাট রেসিয়াল প্রিজুডিস ইজ ওয়ান অফ দ্য রিজনস ফর আইসোলেশন এন্ড লোনলিনেস। তার মানে এই নাটকে এটা বোঝানো হয়েছে যে এই রেসিয়াল প্রিজুডিস বা কুসংস্কার আর কি, মানে বর্ণবৈষম্য, এটাও কিন্তু আইসোলেশনের অন্যতম আরেকটা কারণ। ইট ক্রিয়েটস ডিফারেন্সেস বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে এই দুইটা মানে জাতির মধ্যে বা দুইটা নেশনের মধ্যে এরকম ডিফারেন্স তৈরি হয় বা আইসোলেশন তৈরি হয়। and that is the main reason for isolation or loneliness in the play we find যাবেন। এটাকে আমরা কি দেখতে পাই, অ্যাস্টন কি বলে, the black live next door, মানে যখন অ্যাস্টন সকালবেলা সেই যখন ডেভাইসকে নিয়ে আসে, অ্যাস্টন ওই রাতে থাকতে যায়, এরপরে হচ্ছে সকালবেলা ডেভাইসকে জিজ্ঞেস করে অ্যাস্টন যে তুমি কি রাতে নাক ডেকেছিলে, তো ডেভাইস সে একদমই অস্বীকার করে। আহ, পরন্তু সে বলে হচ্ছে যে আমি না, পাশের রুমে যারা তারা হয়তো নাক ডাকছে, এই জন্য বলছে যে অ্যাস্টনের কাছে জিজ্ঞেস করে, যে অ্যাস্টন বলে দ্য ব্ল্যাক স্লিপ নেক্সট ডোর, যে যারা ব্ল্যাক বা নিগ্রো তারা পাশের রুমেই থাকে। ডেভাইস বলছে ডু দে কাম হিয়ার, তারা কি এখানে আসে? অ্যাস্টন বলছে ডু ইউ সি দ্য ব্লু কেস, মানে এরপরে সে কথাটাকে ঘুরিয়ে নিয়ে গেছে। তো এখানে মানে এই যে কথাবার্তা, সেই অ্যাস্টন এবং ডেভাইস, এখানে বর্ণ বৈষম্যের একটা চিহ্ন পাওয়া যায় আর কি, এবং এই বর্ণ বৈষম্যের ফলে আইসোলেশন হয় আর কি। এরপর হচ্ছে কি অ্যাস্টন দা ভিকটিম অফ দ্য সোসাইটি, এরপর হচ্ছে অ্যাস্টন সে কিভাবে আইসোলেটেড, মানে সে সমাজের শিকারে রূপান্তরিত হয়েছে। জাস্ট যেমন সে একটা সময় এমনটা বলে যে আমি আগে পাবলিক প্লেসে যাওয়া আসা করতাম, বাট এখন আমি সেটা পারি না। যে অ্যাস্টন ইজ এ ম্যান অফ হিজ আর্লি থার্টিজ, সে হচ্ছে মানে তার বয়স অলমোস্ট 30 শুরু হয়েছে মাত্র, যেরকম আর্লি থার্টিজ, হু ইজ সাফারিং ফ্রম লোনলিনেস অর আইসোলেশন, যেও কিনা লোনলিনেস বা আইসোলেশনে ভোগে। However, he is different from Davies in nature, তবে তার আইসোলেশন ডেভাইসের থেকে আলাদা আর কি। হি ইজ জেনারিয়াস ম্যান হু ইজ দ্য ভিকটিম অফ এ ক্রুয়েল সোসাইটি, যে সে মানে অ্যাস্টন অনেক ভালো, সে ভালো বলেই কিন্তু অন্য একজন লোককে ওখান থেকে নিয়ে এসে তার বাসায় থাকতে দিয়েছে আর কি, বা ওখানে রুমে থাকতে দিয়েছে, বাট সে সমাজের শিকারে রূপান্তরিত হয়েছে বা সমাজের হিংস্রতায় রূপান্তরিত হয়েছে। জাস্ট হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিক্সিং উইথ পিপল ইন দ্য সোসাইটি, সমাজ থেকে সে এতটাই শক বা দুঃখ পেয়েছে যে সে এখন সমাজের লোকজনদের সাথে মানে মিলেমিশে থাকতে পারে না বা চায় না। হি চেরিশেস আইসোলেশন এন্ড লোনলিনেস ইন হিজ মাইন্ড, সে সবসময় এটা মনে করে বা পালন মানে সে তার মনে লালন করে যে সবসময় আইসোলেটেড থাকবে বা একা থাকবে। হি সেজ, তারপর সে বলে আই ডু নট টক টু পিপল, না আমি এখন লোকজনের সাথে কথা বলি না। I kept myself away from places like cafe, আমি ক্যাফের মতো পাবলিক প্লেস থেকে আমি এখন নিজেকে দূরে রাখি। I never go into them now, আচ্ছা এখানে আইএনটি মানে কিন্তু ইনটুই, ওই সময় এমনটা লেখা হয়তো। I don't talk to anyone as I used to do before, এমনকি আমি আগে যেমন লোকজনের সাথে কথাবার্তা বলতাম এখন আমি সেটাও করি না। মানে স্টোনের কাহিনীটা যেমন, সে মানে জেনারেলি আমরা হসপিটালে যাই আমাদের রোগ টোগ দূর করার জন্য, অ্যাস্ট্রোনো সেই আশাতেই গিয়েছিল, কিন্তু তাকে মানে শক থেরাপি দেওয়া হয়,
এমনকি তার মস্তিষ্কে একটা পিঞ্চার বা পিনের মতো ঢুকিয়ে রাখা হয় আর কি। তো এখান থেকে যে সমাজের লোকজনদেরকে ভয় পায়, কাউকে সে বিশ্বাস করতে পারে না আর কি। ওকে, তারপরে সে এই জন্য সমাজের শিকারে রূপান্তর হচ্ছে বা সে আইসোলেটেড আর কি। এরপরে কি আছে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। তাকে কি ভুল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল? হতে পারে এমনটা। নাকি হ্যাঁ ভুল ট্রিটমেন্ট কি সে ভয় পাচ্ছে? হ্যাঁ, হতে পারে এমনটা, তাকে ভুল ট্রিটমেন্ট দিয়েছে, তারপর সে কাউকে বিশ্বাস করতে পারে না, এই জন্য সে সমাজের লোকজন থেকে দূরে থাকে। এরপর বলা হয়েছে ইন টার্মিনেশন, সবশেষে উইথ আনডাউটলি সে দ্যাট, আমরা সন্দেহাতীত ভাবে এটা বলতে পারি, হ্যারোল্ড পিন্টার প্রপারলি শোস আইসোলেশন থ্রু দ্য ক্যারেক্টার, যে সে এই চরিত্রদের দ্বারা সে এই আইসোলেশন থিমটাকে সে বর্ণনা করছে বা সে এখান থেকে কি আছে আর কি, মানি মাইন্ডেড সোসাইটি, ল্যাক অফ কমিউনিকেশন, সেলফ সেন্টার্ড পিপল, ল্যাক অফ ফেলো ফিলিং লিডস টু আইসোলেশন। এই সমস্ত কারণগুলোর জন্য মেনলি লোকজন আইসোলেটেড হয়, যে মানুষের ধন দৌলতের প্রতি অনেক বেশি আকর্ষণ বোধ, যার ফলে তারা একে অপরের প্রতি তেমন কোনো সম্পর্ক ভালো রাখে না। এরপর তারা হচ্ছে একে অপরের প্রতি যোগাযোগ, মানে একে অপরের সাথে যোগাযোগ করে না, বেশি স্বার্থান্বেষী, এবং একে অপরের প্রতি ফেলো ফিলিং বা মায়া দয়া নাই আর কি, বা ভালোবাসা নেই, এইগুলোর জন্যই হচ্ছে আইসোলেশনটা শুরু হয় আর কি, বা এখান থেকে আইসোলেশন হয়। এট দ্য এন্ড অফ দ্য প্লে, এবং নাটকের শেষ দিকে থ্রি ক্যারেক্টার্স আর সেপারেটেড ফ্রম ইচ আদার, যে তিনজনই দেখতে পাই তিনজন থেকে আলাদা হয়ে যায় আর কি, মানে স্পেশালি ডেভাইস সে ওই দুইজন থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এন্ড কন্টিনিউ টু লিভ আপ দ্য লাইফ আইসোলেশন, এবং তার আগের মতো সে আইসোলেটেড লাইফ লিভ করতে থাকে। সো আইসোলেশন ইজ দ্য হরর অফ মডার্ন লাইফ বিকজ ইট পাঞ্চেস লাইফ টুয়ার্ডস ডেথ। সুতরাং আমাদের আধুনিক সমাজ আইসোলেশন কি, এটা খুব ভয়ানক একটা জিনিস, যেটা কিনা এমনকি মৃত্যু, মানে যেটা কিনা এমনকি আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে আর কি। এই হচ্ছে থিম অফ আইসোলেশন। তার মানে আমরা এই নাটকে দেখতে পাচ্ছি আইসোলেশন থিমের প্রথমে বলা হয়েছে আইসোলেশন মানে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, এরপরে হচ্ছে আইসোলেশনের লেভেল কোন, মানে কয়টা, দুইটা লেভেল, একটা হচ্ছে উঁচু শ্রেণীর লোকজনদের এবং নিম্ন শ্রেণীর লোকজনদের, এবং সেই কারণগুলা কি এরপর এক একজনের মাধ্যমে, যেমন ফার্স্টে হচ্ছে ডিভাইসের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে সে সমাজের সাথে আনফিট, তাল মিলে চলতে পারে না, সে স্বার্থান্বেষী টাইপের। এরপর হচ্ছে অ্যাস্ট্রোনট, সে হচ্ছে সমাজের শিকারের রূপান্তর হচ্ছে, যার ফলে সে সমাজ থেকে দূরে থাকে। এই হচ্ছে আইসোলেশনটা এই নভেলে, সরি নভেল তো ড্রামাতে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা নেক্সট টপিক দিয়ে শুরু করি। আমি সামারিটা সবাইকে শুনে রাখতে বলছিলাম, সবাইকে শুনছিলেন যে ক্লাস রেকর্ড দিয়েছিলাম?